ক্ষমতা, প্রতিশোধ আর রক্তের সম্পর্কের এক ভয়ঙ্কর খেলা নিয়ে আজকে হাজির হয়েছি একটি গল্প নিয়ে। বাংলাদেশের নদী তীরবর্তী এক অঞ্চল বেরিগঞ্জ, যেখানে টাকা আর ক্ষমতাই মানুষের একমাত্র পরিচয়। তেল, সোনা, মাদক, অস্ত্র সবকিছুর নিয়ন্ত্রণ চলে এই নদীবন্দর দিয়ে। আর সেই বন্দরের মালিকানা নিয়েই শুরু হয় রক্তক্ষয়ী লড়াই। একদিকে ক্ষমতালোভী মাফিয়া আলাউদ্দিন, অন্যদিকে প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা এক ছেলে আমির, যে ফিরে এসেছে তার মায়ের সম্মান আর হারানো সাম্রাজ্য পুনরুদ্ধার করতে। প্রেম, বিশ্বাসঘাতকতা আর চমকে ভরা এই কাহিনী নিয়েই আমাদের আজকের ভিডিও, যেখানে আমরা এক্সপ্লেন করতে চলেছি কিছুদিন আগে মুক্তি পাওয়া সিনেমা মালিকের গল্প। তো চলুন আমাদের আজকের ভিডিও শুরু করা যাক। বাংলাদেশের নদী তীরবর্তী একটি জায়গা বেরিগঞ্জ। এখানকার সমৃদ্ধ নদীবন্দরের কারণে পুরো এলাকাটা একটা বিজনেস হাবের মতো হয়ে গেছে। এখানে মানুষের মূল্য হিসাব করা হয় টাকা আর ক্ষমতা দিয়ে। তেল, গোল্ড, মাদক, অস্ত্র সবকিছুর ব্যবসা নিয়ন্ত্রণ হয় বেরিগঞ্জের এই নদীবন্দর দিয়ে। বর্তমানে এই নদীবন্দর নিয়ন্ত্রণ করে পাঠান গ্রুপের লিডার আলাউদ্দিন নামের এক মাফিয়া, আর তার ক্ষমতার উৎস স্থানীয় এমপি হাবিবুল্লাহ। এখানকার সব অপকর্ম চলে স্থানীয় এক সিন্ডিকেটের মাধ্যমে। স্বভাবতই সেই সিন্ডিকেটে নদীবন্দরের দখলদার হিসাবে আলাউদ্দিনের প্রভাব ছিল সবচেয়ে বেশি। সিন্ডিকেটে আলাউদ্দিনের সাথে ছিল কালা এবং জর্জ। ইতিমধ্যে কালাকে আলাউদ্দিন 3 বছর আগে এলাকা থেকে ভাগিয়ে দিয়েছে, তবে জর্জ এখনও ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে রেখেছে। আর তার সাথে দা কুমড়া সম্পর্ক আলাউদ্দিনের অর্থের উৎস হল প্রিন্স নামের এক লোক। এই প্রিন্সের বাবা একসময় এই এলাকার নিয়ন্ত্রক ছিলেন। মারা যাবার আগে প্রিন্সের বাবা সবকিছু লিখে দিয়েছিলেন তার স্ত্রী হোসনে আরাকে। হোসনে আরা নেত্রী হিসাবে ছিলেন দয়ালু এবং ন্যায় বিচারক। এজন্য এলাকার মানুষ তাকে আদর করে আম্মাজি বলে ডাকত। আম্মাজির দেবর হলো এই আলাউদ্দিন। কিন্তু আগে থেকেই আলাউদ্দিন ছিল দুষ্টু চরিত্রের। সে এলাকায় মাদকের ব্যবসা শুরু করতে চাইছিল। তখন তার ভাবি অর্থাৎ আম্মাজি আলাউদ্দিনকে অপমান করে এবং কঠোরভাবে নিষেধ করে দেয় যে বেরিগঞ্জে কোনো মাদকের ব্যবসা করা যাবে না। আলাউদ্দিন এই অপমানের প্রতিশোধ নেয়ার জন্য আকুল হয়ে ওঠে। আম্মাজির নিজের ছেলে ছিল আমির, আর সৎ ছেলে ছিল প্রিন্স। তবে বড় সৎ ছেলে প্রিন্সের চরিত্র ছিল খারাপ, আর আমির ছিল ভদ্র ছেলে। তাই আম্মাজির আমিরের প্রতি বেশি সহানুভূতি ছিল এবং মনস্থির করেছিলেন সব সম্পত্তি আমিরকে লিখে দিবেন। তখন প্রিন্স মনের ভেতরে ক্ষুব্ধ হয়ে ওঠে। প্রিন্সের এই ক্ষোভকে কাজে লাগায় আলাউদ্দিন। তাকে দিয়ে আম্মাজির লোকজনকে টাকা খাইয়ে নিজের দলে নিয়ে আসে। এরপর আম্মাজিকে অপদস্থ করে নদীর পানিতে চুবিয়ে ভাসিয়ে দেয়। তবে আম্মাজিকে বাঁচায় তার ছোট ছেলে আমির। একটা নৌকায় করে নদী থেকে আম্মাজিকে উদ্ধার করে পালিয়ে যায় বেরিগঞ্জ থেকে। সেই থেকে আলাউদ্দিন এই এলাকার সর্বেসর্বা। সে সমস্ত নদীবন্দর নিয়ন্ত্রণ করে। আর অন্য ব্যবসা নিয়ন্ত্রণ করত আলাউদ্দিনের প্রতিদ্বন্দ্বী জর্জ। নতুন কেউ বেরিগঞ্জে ব্যবসা করতে আসলে তাকে বস্তায় ভরে মারধর করে গুলি করে মেরে ফেলত জর্জ। ধীরে ধীরে সময় এগিয়ে যায়। আলাউদ্দিন ছিল অপরাধ সিন্ডিকেটের প্রধান। তবে বয়স বাড়ার পর হঠাৎ আলাউদ্দিন এক ব্যতিক্রমধর্মী ঘোষণা দেয়। সে সবাইকে ডেকে জানায় তার নাকি ব্রেইন টিউমার ধরা পড়েছে। তবে রোগে ভুগে বিছানায় তিনি মরতে চান না। তাই তিনি নিজেকে মারার জন্য সুপারি ঘোষণা করেন। তিনি ঘোষণা দেন যে তাকে মারতে পারবে সেই হয়ে যাবে পাঠান গ্রুপের মালিক আর সিন্ডিকেটের প্রধান। নিজেই নিজেকে মারার কন্ট্রাক্ট দিয়ে রাতারাতি শোরগোল ফেলে দেন তিনি। আলাউদ্দিনের ছেলে কামরুদ্দিন ছিল লম্পট এক ব্যক্তি। সে নিয়মিত এলাকার বিভিন্ন মেয়েদের উঠিয়ে নিয়ে ফুর্তি করত, তারপর মেয়েদের মেরে ফেলে দিত রাস্তায়। তার লাম্পটের জন্য আলাউদ্দিনও বিরক্ত হয়ে গিয়েছিল। তাদের মধ্যে কয়েকবার গ্যাঞ্জামও হয়েছিল। এজন্য কামরুদ্দিন নিজেই নিজের বাবাকে মারার জন্য কিলার ভাড়া করে। 3 বছর আগে যে কালাকে আলাউদ্দিন এলাকা থেকে বের করে দিয়েছিল, সেই কালাকেই সে খবর দেয় নিজের বাবাকে হত্যা করার জন্য। তাহলে সেই হয়ে যাবে সিন্ডিকেটের প্রধান। তবে হঠাৎ করে তাকে কেউ খবর দেয় যে কালার লোকজনকে বাসের মধ্যে কেউ হামলা করেছে, নৃশংসভাবে হত্যা করে কুপিয়ে রেখে দিয়েছে সেখানে। ঘটনা কি হয়েছে জানতে কামরুদ্দিন তার নতুন ভোগ করা মেয়ের গলায় কুকুরের রশি বেঁধে চলে আসে। কিন্তু বাসের ভেতর থেকে তার লোকদের আহত দেহ একের পর এক বের হতে থাকে। আমরা তখন আবিষ্কার করি সেই আমিরকে, অর্থাৎ আম্মাজির সেই ছোট্ট ছেলেটি এখন বড় হয়ে গেছে। প্রচণ্ড ক্রোধ নিয়ে ফিরে এসেছে বেরিগঞ্জ পুনরায় দখল করতে। একা হাতে কামরুদ্দিনের সব লোকদেরকে মারে সে।
এই ফাইটিং সিনে এক জায়গায় আমির অর্থাৎ আরেফিন শুভ এর পায়ে আগুন ধরার একটি সিন ছিল। এই সিনটা করতে গিয়ে কিন্তু আরেফিন শুভর গায়ে সত্যি সত্যি আগুন ধরে গিয়েছিল এবং সে আহতও হয়েছিল। যাই হোক, আমির কামরুদ্দিন যেসব মেয়েদের অত্যাচার করত তাদেরকে দিয়ে কামরুদ্দিনকে পেটায়। আম্মাজির সময়ে যারা মেয়েদের সম্ভ্রম নষ্ট করত তাদেরকে হত্যা করা হতো। সেই সূত্র ধরে কামরুদ্দিনের ধড় থেকে মাথা আলাদা করে হত্যা করে আমির তাকে শাস্তি দেয়। সেই দিন আমিরের সাথে আম্মাজিও ফেরত আসে বেরিগঞ্জে। দীর্ঘদিন এলাকার মানুষ আলাউদ্দিনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আম্মাজিকে দেখে সবাই উল্লসিত হয়ে স্লোগান দিতে থাকে। আলাউদ্দিন তার ছেলের লাশ দেখে উন্মাদ হয়ে যায়। সে একদল লোক পাঠায় আমিরকে শেষ করে দেওয়ার জন্য, তবে বৃষ্টির ভেতরে তাদেরকেই শেষ করে দেয় আমির। বেরিগঞ্জের ঘাটের নিয়ন্ত্রণ ছিল আলাউদ্দিনের হাতে, আর ব্যবসা নিয়ন্ত্রণ করত জর্জ। থানা পুলিশ কন্ট্রোল করত স্থানীয় এমপি হাবিবুল্লাহ। আলাউদ্দিন আর জর্জ এতদিন শত্রু ছিল, কিন্তু আজ এলাকায় আবির্ভূত হয়েছে তাদের শত্রু আমির। তাই হাবিবুল্লাহ চাইছিল জর্জ এবং আলাউদ্দিনের হাত মিলিয়ে দিতে, তবে জর্জ ঘাটের হিস্সা ছাড়া এক হতে রাজি নয়। আগেরবার আম্মাজিকে এলাকা থেকে বের করে দিয়ে তাদের সব জমির দখল নিয়েছিল আলাউদ্দিন। বেরিগঞ্জের জেলে পাড়ার বজলু মিয়া নামের এক লোক আছে, যে সেখানে নিষিদ্ধ এলাকা নামে একটি জায়গা দখল করেছিল। এই বজলুর সাথে সিন্ডিকেটের ঝামেলা ছিল, তাই আমির চিন্তা করে বজলু মিয়ার সাথে হাত মেলাবে। বজলু মিয়া আবার এলাকার সব দখলকৃত জমির ব্যাপারে জানতো। আমির চাইছিল সব জমি উদ্ধার করে তার মায়ের মুখে হাসি ফিরিয়ে দিতে। এবার আমরা পরিচিত হব সিনেমার নায়িকা মায়াবতী ওরফে মায়ার সাথে। নাম মায়া হলেও তার অ্যাটিটিউড ছিল একদম টম বয়দের মতো। ছেলেদের সাথে বিড়ি ফুকে জুয়া খেলা ছিল তার নিত্য নৈমিত্তিক কাজ। তবে সে ফটকাবাজিও করত। মাঝে মাঝে তার বান্ধবীকে দিয়ে মোবাইলে ভুয়া পুলিশ আসার সাইরেন বাজিয়ে ভয় দেখিয়ে জুয়ারিদের ভাগিয়ে দিত, তারপর সব টাকা নিয়ে ভাগত সে। তবে এই কাজ করতে গিয়ে একবার ধরা পড়ে দৌড়ানি খায় সে। তখন একটা ডান্স বারে গিয়ে লুকালে তার সঙ্গে প্রথম পরিচয় হয় আমিরের। সেখানে একসাথে নাচানাচি করে ক্রাশ খেয়ে যায় সে আমিরের উপর। এদিকে এমপি হাবিবুল্লাহ আমিরের হাত থেকে অবৈধ ব্যবসাগুলো বাঁচানোর জন্য আলাউদ্দিন আর জর্জকে মিলিয়ে দেওয়ার উদ্যোগ নেয়। তবে আমরা জানতে পারি আসলে আলাউদ্দিনের কোনো ব্রেন টিউমারই হয়নি। সে ইচ্ছে করে বাজারে এসব কথা ছড়িয়েছিল এবং নিজেকে মারার কন্ট্রাক্ট দিয়েছিল, যাতে সে বুঝতে পারে কে তাকে মারতে চায়। আগে থেকেই সতর্ক হয়ে নিজের লুকানো শত্রুকে শেষ করে দিতেই ছিল তার এই উদ্যোগ। যাই হোক, এমপি সাহেবের মধ্যস্থতায় নদী বন্দরের 40% হিস্সার বিনিময়ে জর্জ আলাউদ্দিনের সাথে হাত মেলায়। শত্রুর শত্রু বন্ধু, এই থিওরি মেনে তারা দুজন মিলে আমিরকে শেষ করার সংকল্প করে। এদিকে আমরা দেখতে পাই আমির অনেক মা ভক্ত হলেও গত 15 বছর ধরে আম্মাজি তার সঙ্গে কোনো কথা বলে না। কারণ ছোটবেলায় সৎ ভাই প্রিন্সের সাথে মারামারি করার সময় প্রিন্সের গায়ে ছুরি ঢুকিয়ে দিয়েছিল আমির অনিচ্ছাকৃতভাবে। সেজন্য নিজের ছেলের ওপর রাগ ছিল আম্মাজির। কাহিনীর এই জায়গাটা আমার কাছে সেই আম্মাজান সিনেমার মতো মনে হয়েছে। কিংবদন্তি মান্নার সেই সিনেমাতে তার আম্মাজানও তার সঙ্গে কথা বলতো না, তবে সেটার কারণ ছিল একটু ভিন্ন। এরই মধ্যে মায়াবতী ঠিকই নিজের পছন্দের পুরুষকে ফলো করতে থাকে। সেদিন মায়াবতী আমিরকে নিজের ভালো লাগার কথা জানায় এবং বলে সে ব্যাড বয়দের পছন্দ করে। তবে আমির জানিয়ে দেয় সে ব্যাড বয় নয়, সে একজন সাইকো। এদিকে হাবিবুল্লাহ দুই মাফিয়াকে মিলিয়ে দেওয়ার পর আবার আম্মাজির সঙ্গে দেখা করে এবং তাকে সতর্ক করে, এলাকা থেকে চলেও যেতে বলে। এ যেন চোরকে বলে চুরি করতে আর পুলিশকে বলে পাহারা দিতে। তবে আম্মাজি সাফ সাফ জানিয়ে দেয় সে কাউকে ভয় পায় না, আর এখন সে যখন নেত্রী হয়ে এলাকায় এসেছে তখন মানুষকে সেবা না করে সে এখান থেকে যাবে না। এদিকে আমির বজলুর সহায়তায় আম্মাজির সকল দখল হয়ে যাওয়া জমি, অর্থাৎ যেগুলো আলাউদ্দিন দখল করেছিল, সেগুলো পুনরুদ্ধার করতে থাকে এবং প্রতিটি জমিতে সাইনবোর্ড লাগিয়ে দেয় আম্মাজি হোসনে আরার নামে। আমরা জানতে পারি মায়াবতী আসলে সিন্ডিকেট মেম্বার জর্জের মেয়ে। জর্জের স্ত্রী অনেক আগেই মারা যায় ক্যান্সারে। তারপর নিজের মেয়েকে বড় করার দায়িত্ব জর্জ দেন তার বোনের কাছে। ফলে নিজের খুপির কাছে তার মেয়ে পরিচয়ে বড় হয় মায়াবতী। তবে মায়াবতী আমিরের সাথে যে তার বাবা জর্জের দ্বন্দ্ব, সে ব্যাপারে কিছুই জানতো না। আবার দীর্ঘ 15 বছর পরে এলাকায় ফিরে আসায় মায়াবতী যে জর্জের মেয়ে, সে ব্যাপারে আমিরও কিছু জানতো না। ফলে দুজনের প্রেম জমে ওঠে। মায়াবতী জানতো আমির আম্মাজির কথার বাইরে কিছু করবে না, তাই আম্মাজির কাছে গিয়ে কৌশলে আমিরকে সে যে পছন্দ করে সেই কথাটা জানিয়ে দেয়। মায়াবতীর সরলতা দেখে 15 বছর পর প্রথমবারের মতো খিলখিল করে হেসে ওঠে আম্মাজি। আম্মাজির মুখে হাসি দেখে অবাক হয়ে যায় আমির। সেই থেকে আমিরের মনে হতে থাকে আম্মাজির হয়তো
মায়াবতীকে পছন্দ এবং সে খুশি হবে মায়াবতীকে পাশে পেলে। এর মধ্যে আমির জানতে পারে তাদের গুদামে সিন্ডিকেটের বাহিনী হামলা চালাতে পারে, তাই ট্রাক ভর্তি অস্ত্র পাঠিয়ে রাখতে বলে আমির। কিন্তু হঠাৎ সে খেয়াল করে তার ট্রাক ড্রাইভার অস্ত্র নিয়ে আলাউদ্দিনের এলাকার দিকে যাচ্ছে। আমির দ্রুত ট্রাক থামিয়ে বিশ্বাসঘাতক ট্রাক ড্রাইভারকে ব্রিজ থেকে ফেলে মেরে ফেলে। এদিকে আম্মাজিকে সঙ্গ দেওয়ার জন্য আমির তার লোকদেরকে দিয়ে মায়াকে উঠিয়ে নিয়ে আসে। মায়া অবশ্য জানায় তাকে এমনিতে বললেই চলে আসতো। মায়াকে আম্মাজি তার নিজের একটি রিং পরিয়ে দেয়। এরপর দিন আম্মাজির পরিকল্পনা ছিল জেলে পাড়ার গরিবদের মাঝে শাড়ি আর লুঙ্গি বিতরণ করার। সে স্থানে হামলা করে আম্মাজিকে মেরে ফেলার প্ল্যান করে আলাউদ্দিন আর জর্জ। তবে আলাউদ্দিন এখানে একটা ট্রিক খেলে। সে জর্জকে বলে আম্মাজির উপর হামলা করতে, আবার আমিরের ডান হাত জব্বারকে দিয়ে আমিরকে জানিয়ে দেয় এই হামলার সতর্ক বার্তা। ফলে আমির সেখানে চলে আসে এবং মারামারির এক পর্যায়ে জর্জকে সে হত্যা করে। এখানে আলাউদ্দিনের মূল প্ল্যান ছিল জর্জকে সরিয়ে দেওয়া। এই প্ল্যানে সে সফল হয়। একই সাথে আমিরের ডান হাত জব্বার মায়াকে জানিয়ে দেয় আমির তার বাবার আকড়ায় হামলা করতে যাচ্ছে। মায়া যতক্ষণে পৌঁছায় ততক্ষণে আমির জর্জকে মেরে ফেলেছে। নিজের পিতার লাশ দেখে রাগে মায়া আমিরের পিঠে ছুরি ঢুকিয়ে দেয়। জর্জের মৃত্যুর পর সিন্ডিকেটের সবাই বেশ মুষড়ে পড়ে। সেই সময় আলাউদ্দিন নতুন একটি চাল চালে। সে জানতো আমিরের প্রতিপত্তির সামনে তাদের সিন্ডিকেট কাজ করতে পারবে না, তাই ব্যর্থতার দায়ে নিজের ঘাট থেকে নামানোর জন্য সে সিন্ডিকেটের প্রধান বানিয়ে দেয় মৃত জর্জের মেয়ে মায়াবতীকে। এদিকে আমরা দেখতে পাই প্রচণ্ড আহত হবার পরেও আমির বেঁচে যায়, তবে সেলাই লাগে তার 18টা। আসলে আমির জানতো না যে মায়া জর্জের মেয়ে। ইনফ্যাক্ট জর্জ আগেই তার মেয়েকে বোনের কাছে দিয়ে দেওয়ায় এলাকার কেউই তেমন একটা জানতো না যে মায়া জর্জের মেয়ে। আমির সুস্থ হবার আগেই আম্মাজি ঘোষণা করে তার সব শত্রুদের শেষ করে ফেলতে হবে। জর্জ মারা যাবার পর এখন তার টার্গেট আলাউদ্দিন। কালকেই বেরিগঞ্জ নদী বন্দরের দখল চাই তার। এদিকে এমপি হাবিবুল্লাহ হঠাৎ করে মায়াকে সিন্ডিকেটের প্রধান বানানো মেনে নিতে পারে না। ফলে সে মায়াকে বোঝাতে থাকে এই রাস্তা অনেক বিপজ্জনক। এই যে তারা দেখছে সিন্ডিকেটের প্রধান আলাউদ্দিনকে, কিন্তু পর্দার আড়াল থেকে আরও একজন আছে যাকে কেউ চেনে না, সেই সব কলকাঠি নাড়ছে। তবে মায়া এসবের পরোয়া করে না। সে সিদ্ধান্ত নেয় এই সিন্ডিকেট সেই চালাবে। এদিকে আমির চলে যায় ঘাটের দখল নিতে। ইদানিং বাংলা অ্যাকশন সিনেমার মূল চরিত্র হয়ে উঠেছে অটোমেটিক মেশিন গান। সত্যি বলতে তামিল সিনেমা থেকে অ্যাডাপ্ট করা এই মেশিন গান সংস্কৃতি এখন অনেকটাই ক্লিশে লাগে। যাই হোক, এই মেশিন গান থেকে গুলি বৃষ্টি করে আমির দখল করে নেয় বেরিগঞ্জের নদীবন্দর। মায়া যদিও তার দলবল নিয়ে আসে সেখানে বাধা দিতে, কিন্তু আমিরকে সে গুলি করতে পারে না। ফলে এই বেড়িবাঁধের অঘোষিত মালিক বনে যায় আমির। তাদের দুজনের মনেই পুরনো প্রেমের স্মৃতি ভেসে আসছিল। এ কারণেই কেউই তারা কারো বিরুদ্ধে কিছু করতে পারে না। আলাউদ্দিন তখন মায়াকে গালাগালি করতে থাকে, সুযোগ পেয়েও আমিরকে না মারতে পারার জন্য। অপমান সহ্য করতে না পেরে মায়া এক পর্যায়ে আলাউদ্দিনের দিকে কুঠার ছুঁড়ে মারে। তখন আলাউদ্দিনের লোকেরা মায়াকে ধাওয়া দেয়। মায়া পালানোর সময় আমির তাকে উদ্ধার করে। আমিরের সামনে আলাউদ্দিনের লোকেরা টিকতে পারে না, যদিও মায়ার কথার ধার তখনও কমে না। আমির যতই বলুক সে জানতো না জর্জের মেয়ে ছিল মায়া। মায়া সেটা বিশ্বাস করে না। তাই ভালোবাসার ময়দানে না হলেও ভবিষ্যতে যুদ্ধের ময়দানে তাদের দেখা হবে, এই কথা বলেই তাদের বিচ্ছেদ হয়। এদিকে সিন্ডিকেটের সব ব্যবসায়ী মায়ার কাছে অভিযোগ করে আমিরের কারণে তাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তে আমিরের কর্তৃত্ব মেনে না নিলে তাদের রুটি বন্ধ হয়ে যাবে। কিন্তু মায়া তার বাবার হত্যাকারীর সাথে কোনো রকম সমঝোতা করতে নারাজ। এদিকে এমপি হাবিবুল্লাহ মায়াকে যেমন বলে আলাউদ্দিনের ষড়যন্ত্রের কথা, অন্যদিকে আলাউদ্দিনের সাথেও নিজের সুসম্পর্ক বজায় রাখে। কিন্তু আলাউদ্দিন নতুন চাল চালে। সে গোপনে হাবিবুল্লাহকে ডেকে নিয়ে গুলি করে মেরে ফেলে আর দোষ চাপিয়ে দেয় আমিরের উপর। 15 বছর বেরিগঞ্জে অনেক সাধারণ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কিন্তু পুলিশ কাউকেই গ্রেফতার করতে পারেনি। কিন্তু একজন এমপি খুন হবার কারণে তাদের উপর সরকারের বিশাল চাপ আসা শুরু করে। ফলে পুলিশ চলে আসে আমিরকে গ্রেফতার করতে। কিন্তু আমির জানায় পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী এমপি হাবিবুল্লাহকে রাত 12টার আশেপাশে হত্যা করা হয়েছে। সেই সময়ে আমির আম্মাজির সাথে ওয়াজ শুনতে গিয়েছিল। এমনকি নিরাপত্তার জন্য সেই সময়ে পুলিশের একটি টিমও তাদের সাথে ছিল। এলিবাই থাকায় আমিরকে পুলিশ গ্রেফতার করতে পারে না। আমির বেরিগঞ্জের সব ব্যবসায়ীকে সৎ পথে মাল আনার পরামর্শ দেয়, কারণ এখন থেকে বেরিগঞ্জে কোনো সিন্ডিকেট থাকবে না। এদিকে মায়া হঠাৎ দেখতে পায় তার ফুফাতো বোন বমি করছে। এমনিতে মানুষ বমি করে ফুড পয়জনিং হলে, কিন্তু বাংলা সিনেমায় কোনো মেয়ে যদি বমি করে তার মানে সে প্রেগনেন্ট। তো যাই হোক, মায়া জানতে পারে তার বোনকে প্রতারণা করে প্রেগনেন্ট করেছে আমিরের ডান হাত জব্বার। জব্বার তাকে বুঝিয়েছে
বাচ্চা হবে না, বাচ্চা হবে না, বাচ্চা হবে না। না, এটা বুঝায়নি। জব্বার তাকে বুঝিয়েছে একদিন সেই সিন্ডিকেটের প্রধান হবে। এমনকি আমিরকে জব্বার কখনোই জানায়নি যে মায়া জর্জের মেয়ে। সব মিলিয়ে মায়া বুঝতে পারে জব্বার আসলে আমিরের ডানহাত হলেও সে একজন বিশ্বাসঘাতক। আমরা দেখতে পাই জব্বার আসলেও পক্ষ পরিবর্তন করে ফেলেছে। সে আমিরের ট্রাকে অবৈধ সোনা চোরাচালান করতে যায়, যেটা পুলিশের হাতে ধরা পড়ে। আমির এই প্রথম নিজের দলের ভেতরে ষড়যন্ত্রের গন্ধ পায়। এদিকে আম্মাজির বাড়িতে একদল লোক হানা দেয়। আমির ফোনে সেটা জানতে পারে, কিন্তু হঠাৎ তার উপরই তার নিজের লোকেরাই হামলা করে। বিশেষ করে এতদিন ধরে সে যে বজলু মিয়াকে বিশ্বাস করেছিল, সেও ছিল বিশ্বাসঘাতক। তবে বজলু মিয়া আমিরের সাথে পেরে ওঠে না, তাকেও শেষ করে দেয় আমির। সেখানে তার উপর আক্রমণ করা নিজের লোকদের জিজ্ঞাসাবাদ করে সে জানতে পারে এই সব ষড়যন্ত্র হলো জব্বারের সিন্ডিকেট দখল করার একটা চাল। এই সময়ে সিনেমার মূল ভিলেন প্রিন্সের আবির্ভাব হয়। এই হলো আমিরের সৎ ভাই, অর্থাৎ আম্মাজির সেই বিতাড়িত সৎ ছেলে প্রিন্স। প্রিন্সের হুকুমে না, এটা এই প্রিন্স না, এটা ডিসকাউন্ট প্রিন্স। এই প্রিন্সের ষড়যন্ত্রে আম্মাজির সব লোকজনকে নিজের পক্ষে নিয়ে আম্মাজিকে এলাকা থেকে বিতাড়িত করেছিল আলাউদ্দিন। সেই প্রিন্স আমিরকে শেষ করতে আক্রমণ করে আম্মাজির বাড়িতে। আসলে আলাউদ্দিন, জব্বার, প্রিন্স, বজলু এরা সবাই একই সুতোয় গাঁথা ছিল। সবাই নিজেদের মধ্যে বিভিন্ন ঝামেলার নাটক সাজিয়ে সিন্ডিকেটের দখল ধরে রেখেছিল। প্রিন্স আম্মাজির বাড়ির সবাইকে মেরে ফেলে এবং আম্মাজির সব জমির দলিলে আম্মাজির টিপসই নিতে চায়। কিন্তু আম্মাজি রাজি না হওয়ায় প্রিন্স তার আঙ্গুল কেটে দেয় এবং তাকে নিজের আখড়ায় অপহরণ করে নেয়। এদিকে আমির সব জেনে রওনা করে আম্মাজিকে বাঁচাতে। এরই মধ্যে মায়া তাকে ফোন করে এবং এখানে তাদের মধ্যে ভুল বোঝাবুঝির সমাপ্তি ঘটে। জব্বারের পাগলি বোন আমিরকে রাস্তায় আটকাতে চায়, তবে আমির তাকে উড়িয়ে দিয়ে চলে যায়। তারপর প্রিন্সের ডেরায় আমির ঝড় হয়ে ঢোকে এবং শেষ ফাইটিং শুরু হয়। আমিরের সাথে প্রিন্স পেরে ওঠে না, কিন্তু হঠাৎ আলাউদ্দিন পেছন থেকে আঘাত করে আমিরকে। আমির প্রচণ্ড আহত হয়ে লুটিয়ে পড়ে। আলাউদ্দিন এবার আম্মাজির কাছে আসে। সে জানায় যে আম্মাজির স্বামী অর্থাৎ তার আপন ভাইকে নিজের হাতে খুন করেছিল সম্পত্তি লাভের আশায় এই আলাউদ্দিন। কিন্তু পরে দেখতে পায় ভাই সব সম্পত্তি লিখে দিয়েছিল নিজের স্ত্রীকে, অর্থাৎ আলাউদ্দিনের ভাবি আম্মাজির নামে। ক্ষমতার জন্য সে সব করতে পারে, এই বলে সে আম্মাজিকে মারতে উদ্যত হয়। এ সময় সিনে আসে না, এই বাংলা সিনেমাতে শেষ পর্যন্ত পুলিশ এসে আইন নিজের হাতে তুলে না নিতে বলেনি। এ সময় সিনে আসে মায়া এবং সে গুলি করে বাকিদের মারতে থাকে। আলাউদ্দিনের সাথে মায়ার মারামারির এক পর্যায়ে আমির আহত অবস্থায় আন্ডারটেকারের মতো উঠে নিজের কুঠার মারে এবং সেটি বিদ্ধ হয়ে আলাউদ্দিন মারা যায়। সকাল হয়। আমির জব্বারকে ধাওয়া করে প্রকাশ্য দিবালোকে তাকে মেরে ফেলে বিশ্বাসঘাতকতার শাস্তি দেয়। শেষ পর্যন্ত মালিক 2 আসার ঘোষণা দিয়ে শেষ করা হয় মালিক সিনেমাটি। মালিক 2তে কি দেখানো হবে আমি জানি না, কারণ সিনেমাতে প্রতিটি টুইস্টও শেষ হয়ে গেছে এবং সবাই সবার প্রতিশোধও নিয়ে নিয়েছে। শুধুমাত্র আম্মাজির একটি কাটা আঙ্গুল, সেটার কি হবে সেটা আমরা দেখতে পাইনি। হয়তো সেটা নিয়েই মালিক 2 এর নতুন গল্প শুরু হতে পারে। তো জোকস অ্যাপার্ট, এভাবেই দীর্ঘ এক যুদ্ধের অবসান ঘটে। আমির ধাপে ধাপে তার প্রতিপক্ষদের একে একে সরিয়ে বেরিগঞ্জের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেয়। প্রথমে জর্জকে হত্যা করে, তারপর নদীবন্দরের দখল নেয়, আর শেষমেশ আলাউদ্দিন, প্রিন্স এবং বিশ্বাসঘাতক জব্বারকেও শেষ করে দিয়ে হয়ে ওঠে বেরিগঞ্জের প্রকৃত মালিক। মূলত পুরো সিনেমাটা দাঁড়িয়ে আছে প্রতিশোধ আর মায়ের সম্মান পুনরুদ্ধারের গল্পের ওপরে। তবে গল্পের কাহিনীর দুর্বলতার দিকগুলো চোখ এড়িয়ে যায় না। কাহিনীতে বেশ কিছু জায়গায় মনে হয়েছে যেন জোর করে নাটকীয়তা তৈরি করা হচ্ছে। এছাড়া তামিল অনুপ্রাণিত মেশিন গানের অ্যাকশন সিকোয়েন্স এখন অনেকটাই চেনা ছকের মতো মনে হয়, যা মৌলিকত্বের অভাব বোধ করায়। তারপরও সিনেমাটি থেকে বেশ কিছু শিক্ষণীয় দিক ঠিকই খুঁজে পাওয়া যায়। ক্ষমতার লোভ কিভাবে আপনজনদেরকে একে অপরের শত্রু বানিয়ে দেয়, আর সততার পথে থেকেও কিভাবে দীর্ঘমেয়াদে জয়ী হওয়া যায়, এই বার্তাগুলোই সিনেমার মূল সুর হয়ে উঠেছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকের মতো মালিক সিনেমার এক্সপ্লেনেশন ভিডিও এখানে শেষ করছি। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমাদের আর ফর রিভিউ বাংলা ইউটিউব চ্যানেলটির। আমরা সাধারণত বাংলাদেশের সব ভালো কন্টেন্টগুলো এক্সপ্লেন করে থাকি, এছাড়াও অন্য ভাষা নিয়েও আমরা কাজ করে থাকি। আশা করি আমাদেরকে সাবস্ক্রাইব করলে আপনি বেশ কিছু ভালো কন্টেন্ট উপভোগ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।